ওয়েলকাম, প্রত্যেককে সাইন ফিজিক্স চ্যানেলে প্রত্যেককে স্বাগত। মহাকর্ষে আজকে আমরা শেষ পার্ট বা পার্ট 5 এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ক্লাস 11-এর মহাকর্ষ আমরা শুরু করেছিলাম, অলরেডি 4টে পার্ট আমাদের কমপ্লিট হয়েছে। আজকে বাকি আছে দুটো বিষয় নিয়ে। একটা আমরা আলোচনা করব মুক্তিবেগ নিয়ে বা মুক্তি দ্রুতি, এসকেপ ভেলোসিটি, আরেকটা কৃত্রিম উপগ্রহে ভারহীনতা। এই দুটি বিষয় নিয়ে বেসিক্যালি আজকে আমরা আলোচনা করব। প্রথমে আসি মুক্তিবেগ কাকে বলে। মুক্তিবেগ কাকে বলে? পৃথিবী থেকে কোনো একটা বস্তুকে যদি আমরা উপরের দিকে ছুঁড়ি কি হবে? উঠবে, আবার নেমে যাবে। আরো বেশি বেগে চললে উঠবে, পৃথিবীতে আবার নেমে আসবে। আমি যে আরো বেশি বেগে ছুঁড়ি কোনো বস্তুকে, উঠবে, আবার নেমে আসবে। লক্ষ্য করো, যত বেশি বেগ দিচ্ছি তত কিন্তু বেশি উচ্চতা ভূপৃষ্ঠ থেকে ওই বস্তুটা উঠছে, কিন্তু ওই বস্তু কিন্তু ভূপৃষ্ঠে আবার নেমে আসছে। তাহলে আমি যদি এমন একটা বেগ দিই যে বস্তুটা মহাবিশ্বে বা মহাকাশে বেরিয়ে যাবে, পৃথিবীতে আর ফিরে আসবে না, তখন সেই বেগকে বলা হবে মুক্তিবেগ। এবং মাথায় রাখতে হবে এটা এমন একটা বেগ যে সেই বেগের থেকে বেশি বেগ দিলে অবশ্যই বেরিয়ে যাবে, কিন্তু এটা এমন একটা বেগ হবে যে বেগের থেকে কম বেগে কোনো বস্তুকে ছুড়লে সে কিন্তু পুনরায় পৃথিবী পৃষ্ঠে ফিরে আসবে। তাহলে মুক্তিবেগের যে সংজ্ঞা আমরা কি বলতে পারি? আমরা মুক্তিবেগের সংজ্ঞা বলতে পারি যে ন্যূনতম মিনিমাম বেগ, যার বেশি দিলে যাবে, কম দিলে যাবে না। যে ন্যূনতম বেগে কোনো বস্তুকে ছুড়লে পৃথিবী পৃষ্ঠ বা অন্য কোনো গ্রহ বা উপগ্রহের পৃষ্ঠ থেকে ওই বস্তু মহাকর্ষীয় আকর্ষণ বলে বাইরে বা অসীম দূরত্বে বা মহাকাশে চলে যায়, যেখান থেকে ওই বস্তু আর ফিরে আসতে পারবে না, সেই ন্যূনতম বেগকে বলবো আমরা মুক্তিবেগ। আবার শোনো, যে ন্যূনতম বেগে ছুঁড়লে কোনো বস্তু পৃথিবী পৃষ্ঠ বা অন্য কোনো গ্রহ বা উপগ্রহের পৃষ্ঠ থেকে তার মহাকর্ষীয় আকর্ষণের বাইরে চলে যেতে পারে, তাকে ওই গ্রহ বা উপগ্রহের ক্ষেত্রে বস্তুটির মুক্তিবেগ বা মুক্তি দ্রুতি বলা হয়। আমরা এই মুক্তিবেগ বা মুক্তি দ্রুতি এর রাশিমালা আজকে আমরা নির্ণয় করব। কি করব আমরা আজকে? করছি পৃথিবীর ক্ষেত্রে। পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগের রাশিমালা নির্ণয়। মনে করি এম ভরের পৃথিবীর কেন্দ্র থেকে, এটা অসীম দূরত্ব, এটা ব্যাসার্ধ, তার দূরত্ব এ বিন্দু, অসীম দূরত্বে একটা বিন্দু আমি সি বিন্দু নিলাম, পৃথিবীর ভর এম, পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর জানো। আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ভূপৃষ্ঠ থেকে কোন একটা বস্তু যার ভর এম, আমি এই বস্তুকে অসীম দূরত্বে পাঠাবো। অসীম দূরত্বে পাঠাবো কিভাবে পাঠাবো? আমি একে এমন একটা বেগ প্রদান করব যাতে করে এই বস্তুটা ওই বেগে অসীম দূরত্বে চলে যেতে পারে। মিনিমাম যে বেগ দিলে এম ভরে বস্তু অসীম দূরত্ব চলে যাবে, সেই বেগকেই কিন্তু বলবো আমরা মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি। এখন এর রাশিমালা কিভাবে নির্ণয় করব? তো ল্যাঙ্গুয়েজটা লক্ষ্য করো। ধরা যাক এম ভরের পৃথিবীর উপর ভূপৃষ্ঠে এ বিন্দুতে ছোট এম ভরের কোনো একটা বস্তু রাখা আছে। আমরা ছোট এম ভরের বস্তুকে একটি মিনিমাম বা ন্যূনতম বেগ ভি প্রদান করার পর এই বস্তুটি অসীম দূরত্বে চলে যায়। তাহলে ভিটা কি হবে? মুক্তিবেগ। আমরা ভি রাশিমালা নির্ণয় করব। ধরা যাক যখন এই এম ভরে বস্তুকে আমরা আস্তে আস্তে পথ দিয়ে অসীম দূরত্বে নিয়ে যাচ্ছি, এই যাত্রা পথে কোন একটা মুহূর্তে এই বস্তুটা এখানে আছে, এবং তখন এম ভরে বস্তুটা কেন্দ্র থেকে যে দূরত্ব আছে
অংশটাকে কি লিখছি এক্স দিয়ে, এক্স দূরত্ব আছে, এটা কি বি বিন্দুতে। তো ধরা যাক কি কোন একটা মুহূর্তে এম ভরের বস্তুটি এই যে যাত্রাপথ ভূপৃষ্ঠ থেকে অসীম দূরত্ব, এই যাত্রাপথের মধ্যে কোনো একটা বিন্দু, যে কোনো বিন্দু বিতে আছে, বিতে এম ভরের বস্তুর উপর আকর্ষণ বল, আকর্ষণ কি করবে ক্ষেত্রে পৃথিবী, কত হবে F = Gm/x²। নিউটনের সূত্র Gm1m2/r² ছিল, m1 এর জায়গায় পৃথিবী, m2 এর জায়গায় বস্তু, r এর জায়গায় x। এবারে আমি এখান থেকে এই বস্তুকে ক্ষুদ্র একটা দূরত্ব করবে এখানে আনলাম, ক্ষুদ্র একটা দূরত্ব আমি নিয়ে গেলাম, ক্ষুদ্র একটা সরণ দিলাম dx। তাহলে বি অবস্থান থেকে ক্ষুদ্র সরণ dx এর জন্য প্রয়োজনীয় কৃতকার্য dw কত হবে বল ইনটু সরণ। dx দূরত্ব এম ভরে বস্তুকে আনতে আমাকে কিন্তু একটা কাজ করতে হবে, যেহেতু দূরত্ব খুব ক্ষুদ্র, অবভিয়াসলি এই যে কাজ করতে হবে সেই কাজও কিন্তু খুব ক্ষুদ্র হবে। আমি সেটাকে লিখছি dw, dw সমান বল ইনটু দূরত্ব f ইনটু dx, সমান লিখতে পারবো f এর ভ্যালু পুট করো Gmm/x² ইনটু dx। তাহলে এই dx দূরত্ব নিয়ে যেতে কত কাজ করতে হবে আমি পেলাম। উদ্দেশ্য কি, উদ্দেশ্য বস্তুকে ভূপৃষ্ঠ থেকে অসীম দূরত্ব আমাকে নিয়ে যাওয়া। ভূপৃষ্ঠ থেকে অসীম দূরত্ব নিয়ে যাওয়ার জন্য মোট কত কাজ করতে হবে, বস্তুকে ভূপৃষ্ঠ অর্থাৎ কি বিন্দু, এটা এ বিন্দু থেকে অসীম দূরত্বে, অসীমে কি বিন্দু ধরেছি সি বিন্দু নিয়ে যেতে মোট কৃতকার্য। এখান থেকে লক্ষ্য করো আমি খুব ক্ষুদ্র একটা সরণ dx 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 ক্ষুদ্র একটা পথ নিয়ে গেলাম কার্য dw, আবার নিয়ে গেলাম কার্য dw, আবার নিয়ে গেলাম কার্য dw, আবার নিয়ে গেলাম dw। এই ক্ষুদ্র ক্ষুদ্র পার্টে কিন্তু আমি আস্তে আস্তে এ বিন্দু থেকে আমি অসীম দূরত্বে পৌঁছতে পারবো। তাহলে যদি প্রত্যেকটা ক্ষুদ্র দূরত্বে কার্য dw হয়, এ বিন্দু থেকে সি বিন্দুর মধ্যে মোট যে কৃতকার্য w কত হবে, সমস্ত dw যোগফল ইন্টিগ্রেশন dw, ইন্টিগ্রেশন মান পুট করো Gmm/x² ইনটু dx। এখন ইন্টিগ্রেশন একটা লিমিট পুট করতে হবে, কোথা থেকে শুরু করছি আমি এই বিন্দু থেকে, মানে এই দূরত্ব r, কোথায় নিয়ে যাচ্ছি অসীমে, তাই কোথা থেকে শুরু করছি r বিন্দু থেকে, কোথায় নিয়ে যাচ্ছি ইনফাইনাইটে। এটা লিমিট কি লিখবো ইনফাইনাইট, এই ইন্টিগ্রেশন r টু ইনফাইনাইট Gmm/x² ইনটু dx, বা w সমান হবে Gmm কনস্ট্যান্ট বাড়ানো ইন্টিগ্রেশন dx/x² সমান Gmm এর ইন্টিগ্রেশন ভ্যালু -1/x, এই অঙ্কে ভালো করে শিখবে। এটা ইন্টিগ্রেশনের নিয়ম কি ছিল, লোয়ার লিমিট আপার লিমিট, কি হয় আপার লিমিট আগে পুট হবে, নেক্সট লোয়ার লিমিট Gmm -1/∞ মাইনাস মাইনাস প্লাস 1/r সমান Gmm/r। এটা নাম ধরে একটা 1 নম্বর ইকুয়েশন। তাহলে এই যে ক্যালকুলেশন আমি করলাম, এই ক্যালকুলেশন কি বলছে, ক্যালকুলেশন বলছে এম ভরে বস্তুকে ভূপৃষ্ঠ থেকে অসীম দূরত্ব পর্যন্ত নিয়ে যেতে আমাদের কাজ করতে হবে w সমান Gm/r। এখন এই কাজটা কে যোগান দেবে,
এই কাজ আমি তো বস্তুকে আর হাতে করে নিয়ে অসীম দূরত্বে যাবো না। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা এই বস্তুকে এখানে একটা বেগ প্রদান করব, এমন একটা বেগ প্রদান করব যে বেগ যত উপরে উঠবে আস্তে আস্তে কমবে, কমতে 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 যখন বেগটা শূন্য হবে তখন অকৃত অসীমে পৌঁছে যাবে। অর্থাৎ এই যে ইনিশিয়াল গতিশক্তি প্রদান করবো আমরা, ইনিশিয়াল একটা গতিশক্তি প্রদান করবো কত, ই সমান হাফ এম ভি স্কোয়ার। এই ইনিশিয়াল যে গতিশক্তি ভূপৃষ্ঠ থেকে যখন বস্তুকে ছুড়বো, ওই বস্তুর একটা প্রাথমিক গতিশক্তি থাকবে ই সমান হাফ এম ভি স্কোয়ার। এই গতিশক্তি কিন্তু এই কার্যকে যোগান দেবে। যত বস্তু আস্তে আস্তে উপরে উঠবে তত এই গতিশক্তি এই কার্যে কনভার্ট হবে, এর মান আস্তে আস্তে কমবে এবং কমতে কমতে যখন এই গতিশক্তি মান শূন্য হবে তখন কিন্তু বস্তু অলরেডি অসীমে পৌঁছে যাবে। তাহলে লক্ষ্য করো, মুছে দিচ্ছি। তাহলে আমি লিখতে পারবো, যদি ভূপৃষ্ঠ থেকে মুক্তিবেগ ভি বেগে এম ভরে বস্তুকে ছড়া হয়, তাহলে তার প্রাথমিক গতিশক্তি কত হবে, ই সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই গতিশক্তি কিন্তু এই যে কৃতকার্য তার মানটাকে সাপ্লাই দেবে। তাহলে আমরা কি লিখবো, লিখবে ল্যাঙ্গুয়েজে 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই, কি পাবো, হাফ এম ভি স্কোয়ার সমান এটা জি এম এম বাই আর। লিখে দিলাম 1 নম্বর ইকুয়েশনটা আমি, বা এম কেটে দাও, ভি স্কোয়ার সমান 2gm বাই আর, বা ভি সমান √2gm বাই আর। এটাই কিন্তু মুক্তিবেগের রাশিমালা। আবার আমরা জানি ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কি ছিল, জি সমান gm বাই আর স্কোয়ার, বা gm সমান g ইন্টু আর স্কোয়ার। আমি এই ইকুয়েশন আগের অনেক ভিডিওতে আমি ইউজ করেছি। এই মানটা যদি পুট করে দাও কি পাবো, ভি সমান √2gr স্কোয়ার বাই আর, একটা কাটবে √2gr। তবে সেক্ষেত্রে লিখতে পারবো আমরা ইকুয়েশনটা কি লিখতে পারবো, ভিই সমান √2gr। এই ইকুয়েশন, এটাও কিন্তু মুক্তিবেগের একটা ইকুয়েশন। লক্ষ্য করো মুক্তিবেগের মান কিন্তু ওই বস্তুর ভরের উপর ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ এবং ব্যাসার্ধের উপর। অন্য কোনো গ্রহের ক্ষেত্রে কি হবে, তার অভিকর্ষ ত্বরণ এবং তার যে ব্যাসার্ধ তার উপর। এটা হলো মুক্তিবেগের রাশিমালা প্রতিষ্ঠা। এখন এই যে মুক্তিবেগের রাশিমালা প্রতিষ্ঠা করলাম, পৃথিবীর ক্ষেত্রে এর মান কত হবে, পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগের মান কত হবে সেটা আমরা একটু দেখব। দেখো জাস্ট মানগুলো পুট করবো আমি। কি ছিল, √2gr 9.8 আর কত 6400 কিমি, এটাকে মিটার করে দাও, তাহলে কত হবে, ভি দাঁড়াবে আমার 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটা কিন্তু ভূপৃষ্ঠের যে মুক্তিবেগ তার মান 11.2 কিমি পার সেকেন্ড। আচ্ছা, মুক্তিবেগ থেকে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের পরীক্ষায় অনেক সময় থাকে, যে পৃথিবীর বায়ুমণ্ডলে হালকা গ্যাস খুব একটা পাওয়া যায় না কেন, হিলিয়াম বা হাইড্রোজেন গ্যাস খুব একটা পাওয়া যায় না কেন? তার মেন কারণ হলো
কোন একটা গ্যাসের একটা বেগ থাকে আরএমএস বেগ, কি থাকে √3RT/m। যে গ্যাস যত বেশি হালকা, কি আছে হালকা, এই হাইড্রোজেন, হিলিয়াম, হাইড্রোজেন ক্ষেত্রে m কত 2, যার ক্ষেত্রে আণবিক ভর যত কম তার কিন্তু গড় বর্গবেগে বর্গমূল বেগ বা আরএমএস বেগ তার তত বেশি। যখন পৃথিবী তৈরি হয়েছিল বা পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন পৃথিবীর টেম্পারেচার খুব বেশি ছিল, তাপমাত্রা খুব বেশি ছিল। তখন পৃথিবীতে হাইড্রোজেন অণুর যে মুক্তিবেগ সেটা ছিল মোটামুটি 5 কিমি/সেকেন্ড, তার আশেপাশে 5 কিমি/সেকেন্ড। তার আশেপাশে কিন্তু কি ছিল, হাইড্রোজেন যে অণু তার কিন্তু আরএমএস বেগ ছিল 5 কিমি/সেকেন্ড। তাহলে ভূপৃষ্ঠের যে মুক্তিবেগ 11.2 কিমি/সেকেন্ড, এটা কিন্তু ছিল আরএমএস বেগ পৃথিবী উৎপন্ন হওয়ার সময়। নর্মালি মানটা অনেক কম হয়, 1.6 কিমি/সেকেন্ড। পৃথিবী তৈরির সময় পৃথিবীর টেম্পারেচার খুব বেশি থাকার জন্য হাইড্রোজেন তার কিন্তু আরএমএস মানটা এত ছিল। আরএমএস মান এত থাকা মানে হাইড্রোজেনের অনেক অণু আছে, তাদের গতিবেগ কিন্তু এর থেকে অনেক বেশিও আছে, কিছু কমও আছে। আরএমএসটা একটা এভারেজ ঠিক না, ওরকম টাইপের একটা রাশিমালা, সেটা আমরা গ্যাসের গতিতত্ত্বে তখন শিখব। তাহলে হাইড্রোজেন যে অণুগুলো ছিল পৃথিবীতে বায়ুমণ্ডলে, তার মধ্যে প্রচুর অণু ছিল যাদের গতিবেগ কিন্তু 11.2 কিমি তার বেশি। সেই জন্য পৃথিবীর বায়ুমণ্ডল থেকে এই হাইড্রোজেন গ্যাস সব মহাবিশ্বে ধীরে ধীরে বেরিয়ে গেছে। তার যখন তাদের বেগ এর বেশি হয়েছে তখন তারা সব পৃথিবীর বায়ুমণ্ডল ছেড়ে মহাবিশ্বে বেরিয়ে গেছে। সেই জন্য পৃথিবীর বায়ুমণ্ডলে হাইড্রোজেন গ্যাস খুবই অল্প পাওয়া যায় না বললেই হয়। ঠিক একই ব্যাপার ঘটেছে হিলিয়ামের ক্ষেত্রে, অর্থাৎ যারা হালকা গ্যাস তারা কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলে থাকতে পারেনি এই কারণে। নেক্সট আমরা আসবো কৃত্রিম উপগ্রহে কোনো একটা বস্তুর ভারহীনতা। এই পৃথিবী এর বাইরে এই একটা কক্ষপথে কৃত্রিম উপগ্রহ আবর্তন করছে। আমরা ধরি পৃথিবীর ভর m, এই যে কৃত্রিম উপগ্রহ আবর্তন করছে তার ভর আমরা ধরছি m ড্যাশ, ধরি কৃত্রিম উপগ্রহের ভর কত m ড্যাশ। কৃত্রিম উপগ্রহের মধ্যে একটা বস্তু আছে, ব্যক্তি আছে, ধরো ব্যক্তি আছে কেউ একটা, তার ভর হচ্ছে কত আমরা স্মল m, এবং কৃত্রিম উপগ্রহ v বেগে v দ্রুতিতে আবর্তন করছে, কেন্দ্র থেকে দূরত্ব স্মল r। তাহলে কি ধরলাম, ক্যাপিটাল M ভরের পৃথিবী, সেখান থেকে r দূরত্বে, কেন্দ্র থেকে r দূরত্বে একটা কক্ষপথে m ড্যাশ ভর সম্পন্ন একটা কৃত্রিম উপগ্রহ, তার মধ্যে একটা m ভর সম্পন্ন ব্যক্তি বা বস্তু যা খুশি ধরো আছে, যার প্রদক্ষিণ বেগ v। আমাদের প্রমাণ করতে হবে ওর মধ্যে থাকা কোনো বস্তু বা ব্যক্তির কোনো ওজন থাকে না, তার ভারহীনতা বা ভার থাকে না। তাহলে এর উপরে একটা বল কাজ করবে, অপকেন্দ্র বল, কত হবে mv²/r। যদি আমি এই ব্যক্তি নিই, আর যদি আমি উপগ্রহ নিই, উপগ্রহ কেস নিই, সেক্ষেত্রে কিন্তু হবে কত, সেক্ষেত্রে হবে লক্ষ্য করবে এটা m-v²/r। যদি আমি ভূপৃষ্ঠে কিন্তু অভিকর্ষ ত্বরণ কত, ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ ছিল কত g, এখান থেকে অনেকটা উপরে আছে, উপগ্রহ অনেকটা উপরে, এখানে কিন্তু অভিকর্ষ ত্বরণ কত পাল্টাবে। মনে করি এই যে কক্ষপথ, এখানে নতুন যে অভিকর্ষ ত্বরণ সেটা হলো কত g প্রাইম বা g ড্যাশ। মাথায় রাখবে g প্রাইমটা কিন্তু ওই উপগ্রহ যে কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথে অভিকর্ষ ত্বরণ তার মান। তাহলে আমরা জানি কোন একটা বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে সেটা তার ওজন বা ভার। তাহলে এই উপগ্রহকে পৃথিবী টানবে নিচের দিকে, টানবে কত, উপগ্রহের ভর কিন্তু কি অভিকর্ষ ত্বরণ, m প্রাইম g প্রাইম,
এটা উপগ্রহের ওজন টুয়ার্ড আর্থ, পৃথিবীর দিকে। লক্ষ্য করো উপগ্রহের কেসগুলো আমি কিন্তু লিখেছি গ্রিন কালি দিয়ে, আর ব্ল্যাক কালি দিয়ে লিখেছি ওই ব্যক্তি বা বস্তু তার ক্ষেত্রে। বস্তু বা ব্যক্তি সে আছে উপগ্রহের মধ্যে, তার নিচের দিকে ওজন কত হবে m ইন্টু জি প্রাইম। এবারে ওই ব্যক্তি বা বস্তু ও ঢুকে আছে কোথায়, উপগ্রহের মধ্যে। আর ওটাকে একটু লক্ষ্য করো, আমরা এই উপগ্রহটা আমরা নিচে এঁকেছি। এই উপগ্রহ, তার মধ্যে একটা বস্তু বা ব্যক্তি আছে। উপগ্রহের মধ্যে যে বস্তু বা ব্যক্তি আছে সে কিন্তু উপগ্রহের মেঝের ওপর দাঁড়িয়ে আছে বা মেঝের ওপরে আছে। তাহলে এর যে ওজন থাকবে নিচের দিকে এম জি প্রাইম, এই ব্যক্তির ভর কত, এটা এম লিখে দিয়েছি। এম হলো বস্তু বা ব্যক্তির ভর, ক্যাপিটাল এম পৃথিবীর ভর, এম প্রাইম উপগ্রহের ভর। উপগ্রহে কত, এম প্রাইম। তাহলে উপগ্রহের যে মেঝে, এই মেঝে কিন্তু এর উপর একটা লম্ব প্রতিক্রিয়া প্রদান করবে এন। এনটা কি, লম্ব প্রতিক্রিয়া। লম্ব প্রতিক্রিয়া কার জন্য, উপগ্রহের মেঝের জন্য প্রতিক্রিয়া। এই লম্ব প্রতিক্রিয়ার জন্য কিন্তু এই ব্যক্তির ওজন আছে বলে মনে হবে, কারণ এন সমান নর্মালি এম জি প্রাইম হয়। যদি কখনো উপগ্রহের মধ্যে এন এর মানটা 0 আসে, অর্থাৎ ওই ব্যক্তির ওপর বা বস্তুর ওপর কোনো লম্ব প্রতিক্রিয়া কাজ করছে না, তখন কিন্তু ওই বস্তুর ওজন বা ভার শূন্য হবে। তাহলে লক্ষ্য করো, যখন ওই ব্যক্তি বা বস্তু উপগ্রহের মধ্যে আছে, এর জন্য কিন্তু এর উপরে আরেকটা বল কাজ করবে, এন, লম্ব প্রতিক্রিয়া। তাহলে দুটো গতি আমি একসঙ্গে দেখালাম, একটা উপগ্রহের গতি গ্রিন কালার দিয়ে, তার উপর কি কি বল কাজ করছে, আরেকটা দেখিয়েছি উপগ্রহের মধ্যে থাকা যে বস্তু বা ব্যক্তি তার গতি। তাহলে আমি দুটো পার্ট আমি আলাদা করে বিবেচনা করি। উপগ্রহের গতির ক্ষেত্রে, উপগ্রহের ক্ষেত্রে উপগ্রহ যার ভর এম প্রাইম, তার উপর বল কাজ করছে এম প্রাইম ভি স্কয়ার বাই আর, অপকেন্দ্র বল বাইরের দিকে কাজ করছে, এবং ওর একটা ওজন কাজ করছে পৃথিবীর কেন্দ্রের দিকে জি প্রাইম বা জি এম প্রাইম কেটে দাও, এটাই লিখি ভি স্কয়ার বাই আর ইজ ইকুয়াল টু জি প্রাইম। একটা রিলেশন আমি পেলাম। এবারে একই ক্যালকুলেশন ঠিক একইভাবে আমি করতে পারি কার ক্ষেত্রে, আমি করতে পারি ওই ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে। ব্যক্তি বা বস্তু ক্ষেত্রে লক্ষ্য করো, এই ব্যক্তি বা বস্তুর উপর দুটো বল কাজ করছে। একটা, ও তো ঘুরছে উপগ্রহের সঙ্গে ভি বেগে, ওর একটা অপকেন্দ্র বল এম ভি স্কয়ার বাই আর, তার সঙ্গে অপরদিকে কাজ করছে লম্ব প্রতিক্রিয়া এন। এই দুটোকে ব্যালেন্স বা প্রতিমিত কে করছে নিচের দিকে ওর যে ওজন এম জি প্রাইম। তাহলে আমি লিখতে পারবো এন ইজ ইকুয়াল টু এম জি প্রাইম মাইনাস এম ভি স্কয়ার, এটা ওই পাঠিয়ে দাও, বা লিখতে পারবো এন ইজ ইকুয়াল টু এম জি প্রাইম মাইনাস এম ভি স্কয়ার বাই আর। ভি স্কয়ার বাই আর এর ভ্যালুটা লক্ষ্য করো, এই ভি স্কয়ার বাই আর এই যে ভ্যালু, এটাকে পেয়েছি আমি, কি পেয়েছি, ওটা জি প্রাইম, ওটা কি পেয়েছি আমি, জি প্রাইম। এই যা লিখতে পারবো জি প্রাইম, এম জি প্রাইম কেটে যাবে, পুরোটাই কেটে যাবে, কি থাকবে, এন ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ উপগ্রহের মধ্যে থাকা কোন একটা বস্তু বা কোনো ব্যক্তি, তার উপর কিন্তু উপগ্রহ কর্তৃক কোন রকম লম্ব প্রতিক্রিয়া কাজ করে না, তার উপর উপগ্রহ কর্তৃক কোনো লম্ব প্রতিক্রিয়া কাজ করে না। সেই জন্য কিন্তু উপগ্রহের মধ্যে থাকা কোনো ব্যক্তি বা বস্তু তার ওজন শূন্য হয়। এটাই কৃত্রিম উপগ্রহের ভারীনতা। এবং লক্ষ্য করো কি করলাম আমরা, প্রথমে উপগ্রহের ক্ষেত্রে উপগ্রহের উপর প্রযুক্ত অপকেন্দ্র বল এবং উপগ্রহের ওজন সমান করলাম, এখান থেকে জি প্রাইমের ভ্যালু বার করলাম, এবং ওর মতো থাকা বস্তু বা ব্যক্তির ক্ষেত্রে মোট ঊর্ধ্বমুখী বল নিম্নমুখী বল সমান করলাম, এখানে মানটা পুট করে আমরা ওই ব্যক্তি বা বস্তুর ওপরে
ক্রিয়াশীল লম্ব প্রতিক্রিয়া নির্ণয় করলাম। এইভাবে আমরা কোনো একটা বস্তু বা ব্যক্তি উপগ্রহের মধ্যে থাকলে, কৃত্রিম উপগ্রহের মধ্যে থাকলে তার ওজনের অনুভূতি কি হবে সেটা নির্ণয় করতে পারি বা দেখালাম করে। যাই হোক, প্রত্যেকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওগুলো। এবং আজকে আমাদের মহাকর্ষ শেষ হয়েছে। নেক্সট দিন আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব।